সুধী দর্শকবৃন্দ, আজকে আমি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন রাষ্ট্রের চরিত্র সমাজতান্ত্রিক নাকি পুঁজিবাদী এই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ তার পরাশক্তির বিবর্তন বইয়ে যে প্রবন্ধটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। এই চীনকে কি নামে অভিহিত করা যাবে বা চীনের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা কি, এ নিয়ে সর্বসম্মত মত পাওয়া যায় না। বিশ্বের সমাজতন্ত্রী মহলেও এ নিয়ে বিস্তর বিতর্ক আছে। চীনা কমিউনিস্ট পার্টি ও সরকার থেকে দাবি করা হচ্ছে এটি চীনের বৈশিষ্ট্যমণ্ডিত সমাজতন্ত্র। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমাজতন্ত্রীদের মধ্যে কেউ বলছেন চীন রাষ্ট্রীয় পুঁজিবাদী, কেউ বলছেন চীনা ব্যবস্থা সমাজতন্ত্র, কেউ বলছেন সমাজতন্ত্রের প্রাথমিক স্তর, কেউ বলছেন সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, বা কেউ সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণকালীন স্তর ইত্যাদি। অনেকে চীনকে পুরোপুরি সমাজতান্ত্রিক না বলে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মিশ্র ব্যবস্থা উল্লেখ করে একে বলেছেন অন্তর্বর্তীকালীন সামাজিক অর্থনৈতিক গঠন, ট্রানজিশনাল সোশিও ইকোনমিক ফরমেশন হিসেবে। চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের চেং এনফু চীনকে অভিহিত করেছেন এমন একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা হিসেবে যেখানে উল্লেখযোগ্য মাত্রায় পুঁজিবাদের উপাদান আছে। তিনি একে সমাজতন্ত্রের প্রাথমিক পর্ব হিসেবেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই ব্যবস্থায় বহু রকম মালিকানা থাকে, তবে রাষ্ট্রীয় ও সামাজিক মালিকানা গুরুত্ব পায় বেশি। তিনি এই সঙ্গে আরও বলেছেন যে 80-র দশকের শুরুতে চীনা সমাজে পুঁজিবাদের পক্ষে এক বিরাট জনমত গড়ে উঠেছিল রোমান্টিক ধারণা, ভোগবাদ প্রচার ইত্যাদি কারণে, কিন্তু 90 দশকের মধ্যে এই মত বা ঘোর চলে যায়। কেননা ততদিনে চীনের দ্রুত উন্নয়ন হচ্ছে আর পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে নানা ধরনের সমস্যা। যাই হোক, চীনের সমাজতন্ত্র নিয়ে দেশে বিদেশে নানা প্রশ্ন থাকলেও চীনের কমিউনিস্ট পার্টি এই ব্যবস্থাকে সমাজতন্ত্র বলা বন্ধ করেনি কখনো। কার্ল মার্কসের 200তম জন্মবার্ষিকীতে পার্টি ব্যাপক আয়োজন করে এবং চীনা প্রেসিডেন্ট মার্কসকে আধুনিক সময়ের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে স্মরণ করে বলেন তিনি সারা বিশ্বের প্রলেতারিয়েত ও শ্রমজীবী মানুষের বিপ্লবের শিক্ষক। তিনি বলেন চীনা পার্টির কখনোই তার শেকড় ভুলে যাওয়া উচিত নয়, যা চীনা জাতিকে এক বিশাল রূপান্তরের পথ দেখিয়েছে। ডেভিড হার্বে বলেছেন, খুব সুনির্দিষ্টভাবে বলা যায় যে 1990-এর দশকে রাশিয়া ও মধ্য ইউরোপ যেভাবে তড়িৎ বিরাষ্ট্রীকরণের জন্য IMF, বিশ্বব্যাংক ও ওয়াশিংটন ঐক্যমত্য আরোপিত শক থেরাপির পথ গ্রহণ করেছিল, তা গ্রহণ না করে চীন তাদের মতো ভয়াবহ বিপর্যয়ে পতিত হয়নি। তারা গ্রহণ করেছেন চীনের বৈশিষ্ট্যমণ্ডিত সমাজতন্ত্রের পথ, কিংবা কেউ কেউ যাকে বলতে চাইতে পারেন চীনের বৈশিষ্ট্যমণ্ডিত বিরাষ্ট্রীকরণের পথ। এদিকে 2019 সালের 15ই মার্চ এক টিভি চ্যানেলে আলোচনায় প্রশ্নোত্তরে এক চীনা কর্মকর্তা বলেছেন যে চীনে যে বৈশিষ্ট্যমণ্ডিত সমাজতন্ত্রের কথা বলা হয় তা নিছক একটি স্লোগান, এটা চীনের কাজ করার ধরন। চীনের বর্তমান ব্যবস্থা যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তা নিশ্চিতভাবে বলা যায়, আর তা যে সামরিক আধিপত্য বা উপনিবেশ বিস্তারের মাধ্যমে সনাতন পুঁজিবাদী পথ নেয়নি সেটাও দেখা যাচ্ছে। তবে বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগে চীন পুঁজির নিয়মই অনুসরণ করে সবসময়। উদ্ধৃত মূল্য আহরণ ও পুঁজি ভবনে তার কোনো ভিন্ন বিধি নেই। এটাও স্পষ্ট যে পুরনো পুঁজিবাদী বা সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে মোকাবেলা করার প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তিও তারা অর্জন করেছে। নিজেদের ক্রমাগত সংস্কার করে যাওয়া
চীনা সাফল্যের একটি বৈশিষ্ট্য। চীনের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পার্থক্য নির্দেশ করতে গিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সরকার বদল হয় কিন্তু নীতি বদলায় না, আর চীনে সরকার বদল হয় না কিন্তু নীতি বদল হয়। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।